নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। চিরসখার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বে রিভিউতে আমরা দেখতে পাচ্ছি মিতিল বলছে যে কাকিমার সাথে এত কিছু হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে কিন্তু কিচ্ছু জানায়নি। মানে তার কাকিমার বাবা মাকে বলছে, চাইলেই জানাতে পারতো, কিন্তু কিচ্ছু জানায়নি, মুখ বুজে সবটা সহ্য করে গেছে। জানিয়েছে কাকে জানো? তার ননদকে, কাম বন্ধু। যতটা না ননদ, তার থেকে বেশি অনেকটাই অনেক বেশি বন্ধু, যাকে সব কিছু বলা যায়। কিন্তু তাও আগে বলেনি। কবে বলেছে জানো? যবে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কারণ আগে বললে পিসিমণির হয়তো দাদার প্রতি এই কথাগুলো শুনে খারাপ লাগতো, কিন্তু এখন পিসিমণি শুনেছে, এখন বুঝছে সে। আর সেই চিঠিটার কথা তো তোমরা কেউ কিছু বলছোই না, কারণ চিঠিটার কথা তুললে তো তোমরা কাকিমাকে সংসার করার কথা বলতে পারবে না, তাই না? কমলিনীর বাবা বলছে যে আরে জামাই তো বলছে ওটা সাংকেতিক চিঠি, তাহলে কেন আমরা ওটা নিয়ে প্রশ্ন তুলব? মানে তারা কমলিনীর বাবা মা হওয়া সত্ত্বেও তারা তার বরকে বিশ্বাস করছে, কিন্তু তাদের মেয়েকে নয়। কিন্তু কমলিনীর কাকা পুরোপুরিভাবে কমলিনীকে সাপোর্ট করছে, বলছে যে তোমরা ওর বরকে বিশ্বাস করছো, চন্দ্রর কথা বিশ্বাস করছো, কিন্তু তোমাদের বুড়ি মায়ের কথা তোমরা বিশ্বাস করছো না। এরপর কমলিনীর কাকা প্রসূনকে বলছে যে তুই তো আজকালকার দিনের ছেলে, একটু টিভি টিভি দেখিস, জ্ঞান ট্যান আছে, তো তোর কি মনে হচ্ছে যে ওটা সাংকেতিক চিঠি? তখন বলছে, দেখো কাকু, আমি তো কোনোদিনও চন্দ্রকে এরকম সমস্যায় পড়তে দেখিনি, তাই আমার ওর কথাগুলো মানতেও অসুবিধে হচ্ছে না, আর এদিকে বুড়ির কথাগুলো মানতেও অসুবিধে হচ্ছে না। আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি যে কি করা উচিত। এইভাবে বলছে। চন্দ্র বলছে যে কুমু তো নতুনকে বেশি মানে, তো আর নতুন আমার ভালো বন্ধু, তো নতুন তুই একটু বল, তোর কথা যদি শোনে। বলে, তুই কি আমাকে এই জন্য ডেকেছিস? বলে, হ্যাঁ। চন্দ্র বলছে, আমি ঠেকে গেছি রে, প্লিজ আমাকে হেল্প কর। তখন নতুন বলছে, আমাকে ক্ষমা করবি, আমরা বন্ধু ছিলাম ঠিকই, কিন্তু তারপরে আমার বহু বছর তোর সাথে যোগাযোগ ছিল না, আমি বিদেশে ছিলাম, এই ব্যাপারে আমি তোকে কোনো হেল্প করতে পারবো না। এই কয় বছরে মানুষ পাল্টাতেই পারে, তার নানা রকম সম্পর্কের মধ্যে জড়াতেই পারে, সেটা তো আমি আগে থেকে কিছু বলতে পারবো না, এটা তো পূর্ব নির্দিষ্ট নয়। এই ব্যাপারটা তোকেই সামলাতে হবে। আর চিঠিটা ওটা সাংকেতিক না সাংকেতিক নয়, এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই, তাই আমি সেটার ব্যাপারেও কিছু বলতে পারবো না। হয়তো হতে পারে তোর কোনো অ্যাফেয়ার ছিল, সেই চিঠিটা পাঠিয়েছে, হতে পারে। চন্দ্র বলছে, তাহলে নতুন তুই আমাকে এই ব্যাপারে হেল্প করলি না। নতুন বলছে, আমি কি হেল্প করবো এই ব্যাপারে? বুবলাই বলছে, তুমি কার কাছে সাহায্য চাইছো? তখন নতুন বলছে, জানিস তো বুবলাই, একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আর এই প্রবাদটা তোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রযোজ্য। তার কারণ তুই তোর পার্সোনাল লাইফেও ক্রাইসিসে আছিস, তোর প্রফেশনাল লাইফেও ক্রাইসিসে আছিস, তাও কিন্তু তুই শুধরোচ্ছিস না। আর আমি মনে করি যে তোর বড় হওয়ার পেছনে আমার 1% হলেও কিন্তু হাত আছে। চল, সেটাকেও না হয় আমি কনসিডার করলাম। এতদিন ধরে তোকে আমি কোনো কিছু বলিনি, কারণ তুই পৌঠানের ছেলে বলে। কিন্তু তুই এটা মনে করিস না যে আমি তোকে কিছু বলবো না কোনোদিনও। আমি কিন্তু তোকে ওয়ার্ন করছি, এরপরে তুই যদি কোনো কিছু করিস বা বলিস, তাহলে আমি কিন্তু তোর প্রতি অ্যাগ্রেসিভ হতে বাধ্য হব। বুবলাই চুপ করে যায়। আর ওদিকে সোহিনী আর তার মেয়ে কিন্তু অলরেডি চলে এসেছে, কলিং বেল বাজাচ্ছে। কুর্চি গেছে দরজাটা খুলতে, বলছে, আমি দরজাটা খুলছি, বাইরের কেউ এসছে, তার সামনে দয়া করে এগুলো আলোচনা করো না। এবার দরজাটা খুলে দেখে যে একজন ভদ্রমহিলা আর একজন মেয়ে আছে। বলে, বলুন। বলে, নমস্কার, এই বাড়িতে কি চন্দ্র বলে কেউ থাকে? শুনে অবাক কুর্চি। বলে, ভেতরে আসুন। যেই ভেতরে আসে, তাদেরকে দেখে চমকে ওঠে চন্দ্র, আর চন্দ্রকেও দেখে অবাক হয়ে যায় সোহিনী আর তার মেয়ে। এবার সোহিনীর মেয়ে বাপি বাপি বলে দৌড়ে একদম চন্দ্রকে গিয়ে জড়িয়ে ধরে। বাপি, তুমি কোথায় চলে গিয়েছিলে বাপি? কেন চলে গিয়েছিলে আমাদেরকে একা ফেলে? এই বলেই চলে যাচ্ছে সমানে কথা, আর কেঁদেই যাচ্ছে। তাদেরকে দেখে বাড়ির সবাই অবাক। এতক্ষণ যে বাবার হয়ে প্রতিবাদ করছিল, সেই প্রতিবাদ এখন চুপ। কি ব্যাপার হলো? মনে হচ্ছে মায়ের কথাগুলোই সত্যি হলো। তার বাবার এখন রূপ দেখছে বাড়ির লোক, সবাই অবাক। চন্দ্র তো চুপ করে গেছে, কি বলবে বুঝে পাচ্ছে না। আর সোহিনী বলছে, চন্দ্র, তুমি এইভাবে আমাদেরকে ছেড়ে চলে আসলে? জানো তোমাকে খুঁজে পেতে আমাদের কতটা কষ্ট হয়েছে? এরকমটা করতে পারলে তুমি? তখন কমলিনী বলছে, এখনও তোমরা আমাকে বলবে এই ছেলের সাথে সংসার করতে, এই ছেলের সাথে থাকতে? ধর্মের কল বাতাসে নড়ে, তাই বলছে। কমলিনীর কথার কোনো উত্তর দিতে পারছে না বাড়ির কেউ। কমলিনী বলছে, এরপরেও তোমরা বলবে এই বাড়ির ছেলে নাকি 20 বছর ধরে হোমে ছিল অসহায় অবস্থায়, তাই তো? এবার চন্দ্রের একদম পুরো ডেসপারেটলি অভিনয় করা শুরু। আপনারা কে বলুন তো? বলছে, না, এইভাবে হুট করে আপনারা আমার বাড়িতে চলে এসছেন, আমি একটা পরিবারের মধ্যে আছি, আপনি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করছেন, আমার স্ত্রী আমাকে ভুল বুঝছে। সোহিনী আর তার মেয়ে সুরে তো অবাক।
চন্দ্রের ব্যবহারে বাড়ির লোক অবাক, সবাই চুপ করে আছে, কি হচ্ছে সামনে কেউ কিচ্ছু বুঝতে পারছে না। সোহিনীর একদম কাছে গিয়ে বলছে, এই মুহূর্তে না আমার জীবনটা খুব জটিল হয়ে আছে, তার মধ্যে আপনি বাহানা করে বলছে, ও আপনার বাড়িতে রেড হয়েছিল না, ও সেই জন্যই আপনি হোমেও গিয়েছিলেন আমাকে বিরক্ত করতে, এই বাড়িতেও ছুটে এসছেন আমাকে বিরক্ত করতে, তাই তো? কি চান আপনি? আমার না মনে হচ্ছে এবার মাথাটা খারাপ হয়ে যাবে, মানে একদম অভিনয়ের চরম সীমা, একদম মাথাটা খারাপ হয়ে যাবে। মাথায় হাত দিয়ে সোফাতে মানে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়েছে চন্দ্র। চন্দ্রের মা বলছে, এই চাঁদু কি হয়েছে রে, আমাকে খুলে বল সব কথা। বলছে, আমি একটা হোমে ছিলাম না, আমার এবার একটা মানে আবছা আবছা মনে পড়ছে, আর এসে মানে কলোনিতে হোমটা, তো মানে সরণিতে, তো এই মহিলারাই মনে হয়, এই মহিলাদেরই হোম মনে হয় ওটা, আমাকে নিয়ে গেছিলেন, মানে কে বা কারা নিয়ে গেছিলেন মনে নেই, মনে হয় এরাই নিয়ে গেছিলেন, এভাবে বলছে। বলছে, ও ঠিক হোম নয় জানো তো মা, ওখানে আমাকে বন্দি করে রাখা হতো, মানে এবার ওই হোমের নেস্ট বলে তো কোনো অস্তিত্ব নেই, এবার সেটাকে ঘোরানোর জন্য যত রকমভাবে মিথ্যে কথা বলা যায়। বলছে, এদের না অনেক প্রপার্টি জানো, অনেক টাকা অনেক প্রপার্টি ছিল, আমি সিজ করেছিলাম, তো সেই জন্যে ভদ্রলোক ওনার ওয়াইফকে পাঠিয়ে পাঠিয়ে এই কাণ্ডটা করাচ্ছেন। বলছে, কি চান আপনি বলতে, কি চান, আপনার সাথে আমি আলাদা করে ডিল করব, আলাদা করে ডিল করব। বলছে, টাকাগুলো তো এখন নেই আমার কাছে পকেটে, আমি আপনাকে বুঝিয়ে বলবো, বোঝানোর অনেক কিছু আছে, মানে ইঙ্গিতে কিন্তু অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে সৈনিকে। আপনি তো বুঝতে পারছেন, এতদিন আমি বোঝানোর অবস্থায় ছিলাম না, মানে ইশারাতে কিন্তু সৈন্যের সাথে কথা বলছে, সৈন্য বুঝতে পারছে। বলছে, এতদিন মরে বেঁচে ছিলাম জানেন তো, সৈন্য কিন্তু মাথা নাড়ছে, মানে বুঝতে পারছে কিছু ইশারাতে বলছে। তখন কিন্তু আবার সৈন্যের মেয়ে ছুটে গেছে, বাপি তুমি আমাদের চিনতে পারছো না? আচ্ছা, তুমি কারো প্রভাবে প্রভাবিত হয়ে কথাগুলো বলছো তো, দেখো তুমি ফুলের মতো নিষ্পাপ একটি মেয়ে, তুমি এভাবে কারো প্রভাবে প্রভাবিত হয়ে এভাবে কাউকে বাপি বলে ডেকো না, এমন কিছু করো না বা বলো না যাতে আমাকে আত্মহত্যা করতে হয়। এবার কমলিনীর বাবা বলছে, হ্যাঁ বাবা বলো তো, তোমার কথা আমরা শেষ অব্দি শুনতে চাই। মাও বলছে, বলে, কেন মা, তুমি ওর কথা শুনতে চাইছো? তুমি কি আবার ওরই ঘাড়ে আমাকে গুছিয়ে দিতে চাইছো নাকি, ভাবছো যে মেয়ে এখানেই পড়ে থাকুক? বলে, না মা, তুই কি শুনতে চাস না যে এই 20 বছরটাও কোথায় ছিল, ওদেরকে দেখে তো জানার কৌতূহল হচ্ছে না? তখন গিয়ে কিন্তু নাম জিজ্ঞাসা করছে কমলেডি সোহিনীর। বলে, কেন, আমি নাম বলতে যাব কেন আপনাকে? বলে, জরুরি তাই বলবেন, আপনি এরকমভাবে নাম পরিচয় না জানিয়ে একজনের বাড়িতে চলে আসবেন, তারা তো আপনাকে অ্যালাউ নাও করতে পারে। সোহিনী বলছে, হ্যাঁ তাহলে আমি অবশ্যই বলবো, আমার নাম সোহিনী তাই বলছে। বলে, আপনি সোহিনী? বাড়ির লোক আবার, মা কি চেনে? তখন সোহিনী বলছে, আপনি কি কোনোভাবে আমাকে চেনেন? তখন বলছে যে, সেটা আর হলো কোথায়, কিন্তু আপনার হাতের লেখা চিনি। বলে, হাতের লেখা? আমি তো আপনাকে কোনোদিনও কোনো কিছু লিখিনি। তখন বলছে, আমাকে লেখেননি, চন্দ্রকে তো লিখেছেন। তবে আমি যদি চিঠিটা নিয়ে আসি আপনি চিনতে পারবেন তো, যদি আপনার হয়? বলে, হ্যাঁ অবশ্যই চিনতে পারবো। চন্দ্র তো এবার ভয় পেয়ে যায়, কি করবে বুদ্ধি আটছে। এদিকে চন্দ্র ইশারা করে আড়ালে গিয়ে কথা বলছে সৈন্যের সাথে। আর ব্যাস, নতুন সমেত বাকিদের সবার সন্দেহ হচ্ছে, সবাই তাকিয়ে আছে। নতুন দেখছে কি ব্যাপার, বলছে, চন্দ্র কি ব্যাপার, ওনাকে তুই জানিস সেখানে একটা কন্ট্রোভার্সি চলছে, তুই ওনাকে আলাদা করে নিয়ে গিয়ে কথা বলছিস, মানে তুই তো সন্দেহটা বাড়িয়ে দিচ্ছিস। মিতিল বলছে, আপনি তো নিজেই নিজের সন্দেহ বাড়িয়ে দিচ্ছেন। তখন বলছে, আমি শুধু এইটুকুটাই বলছিলাম ওনাকে যে আমি আমার পরিবারের সঙ্গে থাকি, দয়া করে আপনি এরকম কোনো কিছু করবেন না যাতে সেটা আমার মৃত্যু সামিল হয়। তখন নতুন বলছে, তো সেটার জন্য আড়াল খোঁজার কি দরকার ছিল, তুই তো সবার সামনেই কথাটা বলতে পারতিস, এরমভাবে বলছে। বাকিরাও তাই বলছে, হ্যাঁ এটার জন্য তো আড়ালে গিয়ে আলাদাভাবে কথা বলার কোনো প্রয়োজন ছিল না। মিতিল যখন কথা বলছে, বর্ষা বলছে, এই দাঁড়াও তো, আমাদেরকে আগে বুঝতে দাও ব্যাপারটা। বলে, তুমি যেমন করে বুঝতে চাইছো ঠিক তেমন করে আমিও বুঝতে চাইছি, মিতিল বলছে। তবে তোমার বোঝাটা হয়তো পক্ষপাত দৃষ্টি হবে, কিন্তু আমার সেটা হবে না। মিতিল বলছে, কি আপনাকে কি এই কথাগুলোই বলছিল ম্যাডাম? সোহিনী বলছে, হ্যাঁ আমাকে এই কথাগুলোই বলছিল। ব্যাস, সোহিনী এসে গেছে, ওর ও তো বলে দিল না ইশারাতে, সোহিনী ওর মতো চলছে এবার। তখন বর্ষা বলছে, হলো তো বিশ্বাস? তখন বর্ষাকে কেউ পাত্তা দেয় না। এদিকে বুবলাই বলছে, বুবলাই যে আমরা বাবার সঙ্গে জন্ম ঋণে ঋণী, আমরা বাবাকে অতটা সহজে অবিশ্বাস করতে পারবো না যতক্ষণ না কোনো প্রমাণ আমরা চোখের সামনে দেখব। তোর হয়তো অতটা টান নাই থাকতে পারে, সেটাই স্বাভাবিক, কিন্তু আমরা তো কি করব বল, এভাবে বলছে বুবলাই। বাবিল বলছে, দাদা ভাই আমরা যেভাবেই ঋণী হই না কেন সেটা আমাদের ঋণ, মার কিন্তু কোনো রকম ঋণ থাকার কথা নয়। মার যদি মনে হয় যে মা ঠকে গেছে তাহলে মার 100 বার প্রতিবাদ করা উচিত। এবার তো সৈনিকে সেই চিঠিটা দেখানো হয়, সৈনিক চিঠিটা দেখে অবাকও হয়, সে তো বুঝতেই পারে তারই লেখা চিঠি, কিন্তু ওই যে একটু আগে চন্দ্র শিখিয়ে পড়িয়ে দিল, তাই বলছে, এই চিঠিটা তো আমি লিখিনি, আপনি ভুল করছেন, এটা আমার লেখা নয়। কিন্তু কমলিনী অত সহজে ছেড়ে দেওয়ার মানুষ নয়, খাতা পেন নিয়ে আসে। তাই আপনার লেখা নয়, ঠিক আছে, আপনি এখানে তাহলে একটু কিছু লিখুন। আসলে কি বলুন তো, কোর্টেও যখন নিয়ে যাওয়া হবে তখন ওখানেও তো হ্যান্ডরাইটিং এক্সপার্টও আপনার হাতের লেখা চেক করবে, তো আপনি এখানেও একটু প্রমাণ দিয়ে দিন, আমরা দেখিনি আপনার হাতের লেখা ম্যাচ করছে কিনা। বলে, হ্যাঁ নিশ্চয়ই, চিঠিটা যখন আমি লিখিনি তখন আমার লিখতে অসুবিধে নেই, তো আমি লিখে দিচ্ছি। এই বলে খাতা পেন নিয়ে লিখতে বসে।
আর চন্দ্র তত করে চিৎকার, দেখলে তো একটা প্রমাণ হলো তো যে এই চিঠিটা উনি লেখেননি। একটা সত্যি কমসে কম আমি তোমার সামনে প্রমাণ করতে পারলাম যে আমি এনাকে চিনি না বা ইনিও আমাকে চেনেন না। করছি কিন্তু পাহারা দিচ্ছে ও যে লিখছে। এদিকে কমরেডির মেয়ে ওই মেয়েটিকে ডাকছে, এই তুমি শোনো এদিকে। আর মেয়েটি ভয়ে ভয়ে যাচ্ছে, সোহিনীর মেয়ে। তখন বলছে, তুমি আমার বাপিকে বাবা বলে ডাকলে কেন? সে তখন চুপ করে আছে, এদিক ওদিক তাকাচ্ছে। তার মা তখন দৌড়ে গেছে তাকে বাঁচানোর জন্য অন্য কথা বলে। বলছে যে আসলে ওর তো বাপি ছোটোবেলা থেকেই নিখোঁজ, তো এইভাবে চন্দ্র আসলে ওর বাপির মতো অনেকটাই দেখতে। আর চন্দ্র আমাদের ওখানে অনেক দিনই ছিল কি না, তো সেই জন্য ওকে বাপি বাপি বলতে থাকে। আর চন্দ্র তো আমাদের ওখানে অনেক দিন ছিল, তো আমাদেরও তো দায়িত্ব বলুন। উনি তো কাউকে কিছু বলে আসেননি, আমরাও খোঁজ করে যাচ্ছি। তো কোনো কিছু হয়ে গেলে তো আমাদের উপরে দোষারোপটা এসে পড়বে না? এইভাবে বলছে কথাগুলো। তখন বাবিল বলছে যে একটু আগে আপনি যেভাবে কথাগুলো বলছিলেন আর এখন যেভাবে কথাগুলো বলছিলেন সম্পূর্ণটাই কিন্তু আলাদা। আপনি শুরুতে যেভাবে কথাগুলো বলছিলেন মনে হচ্ছিল আপনি ওনার স্ত্রী। বাবিলের সাথে সাথে কিন্তু বুবলাও প্রশ্ন করছে, আপনার উত্তরের মধ্যে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, প্লিজ আপনি উত্তরটা দিন। রোহিণী চালাকি করে বলছে এর মধ্যে অনেক গল্প আছে, দু এক কথায় বলা যাবে না। এবার আরেকজন নাটক করছেন যিনি আর কি, চন্দ্র বলছে, হ্যাঁ বলো বলো, গল্পগুলো বলো, আমাদের তো শুনতে হবে। বলছে এবার তো প্রমাণিত হলো যে তোমরা আমার কেউ হও না, মানে তোমরা তোমরা তো স্বীকার করলে সেটা, একমাত্র তোমার হাজব্যান্ড হারিয়ে গেছে বলে আর আমার মতো দেখতে বলে আমার কাছে তোমরা ছুটে ছুটে আসছো বারবার করে। তোমাদের ওই ইলিগাল প্রপার্টিসগুলো আমি সিজ করেছি বলে সেই থেকে আমার উপরে সাংঘাতিক আক্রোশ, তাই তো? তারপরে গাড়ি বিস্ফোরণ, ড্রাইভারের মৃত্যু। চন্দ্রের কথা শুনে অবাক হচ্ছে সবাই। তখন চন্দ্রের বউ মানে কমলিনী বলছে, একজন পর স্ত্রীকে তো তোমার আপনি বলে কথা বলা উচিত, যাকে তুমি কোনোদিনও দেখোনি, চেনো না, তাকে তুমি তুমি করে কথা বলছো যে? এই কথা শুনে চন্দ্র অবাক আর বাড়ির সবাই অবাক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে আমাদের কমেন্টে জানাবে যে তোমাদের এই আপডেট পেতে কেমন লাগছে, এই রিভিউ পেতে কেমন লাগছে। তবে আমাদের দিক থেকে আরও উৎসাহ জন্মাবে, হয়তো আরও বেটার করে তোমাদের সামনে সেটা আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। আর আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করবে। দেখা হবে আগামীকালকে। আর পর্বের বিস্তারিত দেখার জন্য কিন্তু স্টার জলসার মানে পর্দাতে অবশ্যই চোখ রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।